চট থাপ্পড় না খেলে আমরা সোজা হই না। মুনাফিকের তো একটা নিয়ম কানুন আছে, আমি তো কোনো ফর্মেটে পড়তেছেন না। বাঙ্কার বানানোর সময় বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না। এবার মার খাইতে পুলিশ, গালে গালে গালামন্দ খাইছে আর্মি, এরপর কিন্তু খাবেন আপনারা। আমি মনে হয় এখন অনেক সময় আছে, এই খালেদা জিয়ার বিএনপি, শহীদ জিয়ার বিএনপিকে অপমানিত করবেন না। আপনি এই জুলাই বিপ্লবের যে একটা গুরুত্ব, একটা শক্তি, এটা যে ঘূর্ণিঝড়, এটা অনুধাবন করেন নাই। কারণ সালাউদ্দিন সাহেব ছিলেন শিলংয়ে, আমার প্রধানমন্ত্রী ছিলেন লন্ডনে। এই দেশটা ভারতের কাছে বরগাদ দেওয়া হয় নাই। সুতরাং হাসিনা দিয়েছিলেন, হাসিনা শিক্ষা পাইছেন। আপনি শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার দল, এটাকে অপমানিত করবেন না এবং মহাবিপদে পড়বেন। ভারত আপনাকে নেবে না। ওই হেলিকপ্টার C-130 আর্মির এটা দিবে না আপনাকে। আপনাকে যেতে হবে মায়ানমার, সেখানে আছে আরাকান আর্মি, কোনো বোধজ্ঞান নাই। তা আমি মনে করি ভাই, জনগণের সাথে থাকেন, জনগণের সমর্থনে থাকেন, দেশটাকে ভালোবাসেন, দেশটা আমাদের। আমরা কেন চোর হব, কেন অন্যের সম্পত্তি খাবো? এই জায়গা থেকে সরে আসতে পারি না? আমার ধর্ম মুসলমান বলি, কিন্তু কাজকর্ম করতেছি যারা কোনো ধর্ম ফরম্যাটে পড়ে না। অ্যাডভোকেটরা, সুপ্রিম কোর্টের, এরা সবাই জানতেন এর কী ছিল এই জায়গাটা, শক্তিটা কত ভয়ঙ্কর ছিল। এত বিরক্তকর বিষয় আজকে বেশ অনেকদিন যাবৎ এই জুলাই সনদ এবং এই গণভোট। মানুষের লজ্জা থাকা দরকার, ন্যূনতম লজ্জা, সেই লজ্জাটা বিএনপির মধ্যে নাই। আপনি কার সাথে এই কথাগুলি বলতেছেন? আপনি তো আমাদের মতো মজলুম ছিলেন, এখন এই পাল্টি মানলেন কেন? মুনাফিকের তো একটা নিয়ম কানুন আছে, আমি তো কোনো ফর্মেটে পড়তেছেন না। আসলে হয়েছে কি ভাই, আপনি এই জুলাই বিপ্লবের যে একটা গুরুত্ব, একটা শক্তি, এটা যে ঘূর্ণিঝড়, এটা অনুধাবন করেন নাই। কারণ সালাউদ্দিন সাহেব ছিলেন শিলংয়ে, আমার প্রধানমন্ত্রী ছিলেন লন্ডনে। এনে কি শক্তি, যারা ছিলেন এই এলাকায়, আমার মনে হয় সকল আমাদের অ্যাডভোকেটরা, সুপ্রিম কোর্টের, এরা সবাই জানতেন এর কী ছিল এই জায়গাটা, শক্তিটা কত ভয়ঙ্কর ছিল। ওই সময় অনেক কিছু করা যাইতো, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এনে এটাকে সহনশীল অবস্থায় রাখা হয়েছিল। আমি মনে করি সালাউদ্দিন সাহেব, আপনি বিএনপিকে ডুবাবেন না, এই দেশটাকে ডুবাবেন না, আপনি ভারতের কোলে আশ্রয় পাবেন না। হাসিনা এত শক্তি ছিল, কিন্তু লাভ হয় নাই। ভারতের থেকে শুরু করে সব কিছু এখানে ছিল। আমাদের ডিজি 5 জন সহ পলায় গেছে, 2 জন জেনারেল মিসিং, সেনাপ্রধান মিসিং। তা আপনি বুঝতে পারতেছেন এই ঢেউটা কত শক্তিশালী ছিল। আপনার কথায় পুলিশ এখন গুলি করবে না। কদিন আগে দেখছেন আইসিডিতে পুলিশকে আনতেছিলাম, আইন পালন করতে যেয়ে আমার কেন মৃত্যুদণ্ড হবে। আসলে সত্য। এখন আর ভাই আপনার কথা শুনবে না। আপনি গুমের আইন মানতেছেন না, সমস্যাটা কোথায়? আপনার চরিত্র তো খোলস হয়ে যাচ্ছে যে আপনি গুম করতে চাচ্ছেন, আপনি মিথ্যা বক্তব্য দিচ্ছেন সংসদে, এটা কোনো মতে কাম্য না। আপনি শিলংয়ে কীভাবে ছিলেন আমার জানা দরকার নাই। আপনি কাকে বাঁচাতে যাচ্ছেন? ভারতকে। কারণ আপনি কীভাবে শিলং গেলেন এইটা তদন্তের বিষয়। ওখানে চলে আসবে আমাদের শুকরানের বাড়ি কীভাবে ভারতে গেল, চলে আসবে আরও অনেক গুম ব্যক্তি ভারতে নিয়ে যাওয়া হয়েছে। এই দেশটা ভারতের কাছে বরগাদ দেওয়া হয় নাই। সুতরাং হাসিনা দিয়েছিলেন, হাসিনা শিক্ষা পাইছেন। আপনি শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার দল, এটাকে অপমানিত করবেন না। আমি মনে করি আপনি জনগণের সাথে থাকেন, এই যে অঙ্গীকার, এটা মেনে চলেন, এতে আপনার তো কোনো ক্ষতি নাই। আপনি কেন ফ্যাসিস্ট হবেন? এই চেতনাটাই তো খারাপ। পৃথিবীতে অনেক দেশ আছে সংবিধান, লিখিত সংবিধান নাই, কারণ সেই লোকগুলি ভালো, সেই লোকগুলি মানুষ, আমরা অমানুষ। আইন করে আপনাকে সোজা রাখা যাচ্ছে না। আপনি জমান দিয়ে জমান রাখতেছেন না, আপনার প্রতি আমাদের ভরসা পাচ্ছি না। একবার যদি ছাত্র জনতা আবার খেপে যায়, আপনারা কই যাবেন আমি জানি না। বাঙ্কার বানানোর সময় বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না। খুব ট্রাবলে পড়ে যাবেন। এবার মার খাইতে পুলিশ, গালে গালে গালামন্দ খাইছে আর্মি, এরপর কিন্তু খাবেন আপনারা এবং মহাবিপদে পড়বেন। ভারত আপনাকে নেবে না। ওই হেলিকপ্টার C-130 আর্মির এটা দিবে না আপনাকে। আপনাকে যেতে হবে মায়ানমার, সেখানে আছে আরাকান আর্মি, কোনো বোধজ্ঞান নাই। তা আমি মনে করি ভাই, জনগণের সাথে থাকেন, জনগণের সমর্থনে থাকেন, দেশটাকে ভালোবাসেন, দেশটা আমাদের। সবাইকে নিয়ে বসবাস করব, সকল জাতিসত্তা। এখানে রাগ অভিমানের কিছু নাই তো। এমন কি ছিল যেটা আপনাদের ক্ষমতা প্রণয়নে অসুবিধা করতেছে?
আমরা কেন চোর হব, কেন অন্যের সম্পত্তি খাবো, এই জায়গা থেকে সরে আসতে পারি না? আমার ধর্ম মুসলমান বলি, কিন্তু কাজকর্ম করতেছি যেন কোনো ধর্মের ফরম্যাটে পড়ে না। আজব এক জাতি আমরা, মানে আমরা চটথপ্পড় না খেলে আমরা সোজা হই না। আমি মনে হয় এখন অনেক সময় আছে, এই খালেদা জিয়ার বিএনপি, শহীদ জিয়ার বিএনপিকে অপমানিত করবেন না। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি নিজ উদ্যোগে দায়িত্ব হাতে নেন। আমার মনে হয় অনেক ভালো চালাতে পারবেন, কিন্তু এই সারাদিন সাহেব আপনাকে ডুবাচ্ছে। আমি জানি না, হয়তো কমিটমেন্ট ছিল ভারতের কাছে, হাতের প্রেক্ষিতে আপনারা আবল তাবল বকতেছেন, আপনারা দেখতেছেন আমরা চিৎকার করতেছি, পরে হয়তো সোজা হয়ে আসবেন। আমি এই সহজ সমীকরণে আপনাদেরকে আমি ছাড় দেই, বাট বেশি দেরি করেন না, তাহলে আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে। আর জনগণ একবার খেপে গেলে আর থামানো সম্ভব না, কারণ এবার সেনাবাহিনী এসে থামাবে না জনগণকে, পুলিশও থামাবে না, আপনারা বিপদে পড়বেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তিনি বলেছেন, আপনি যদি সংবিধান পড়ে থাকেন আপনি দেখবেন অনুচ্ছেদ 4-এ কি বলা আছে, জাতির পিতার প্রতিকৃতি, যেটা থাকতে হবে সকল সরকারি বেসরকারি, আপনার ইভেন যেগুলো কনসুলেট আপনার ওখানেও থাকতে হবে, সেখানে এটা নাই। আপনি প্রধানমন্ত্রীর দপ্তরে দেখেন, প্রেসিডেন্টের দপ্তরে দেখেন, ওখানে আপনার কালিমা লেখা। তা সংবিধান অনুযায়ী তো এখানে থাকা দরকার ছিল কি? শেখ মুজিবুর রহমানের ছবি, এটা তো সংবিধান লঙ্ঘন পরিষ্কার। তা আপনারা সংবিধান লঙ্ঘন করছেন। এবং আপনি যদি দেখেন, আপনার জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে সংবিধানই হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, যে আইনকে বৈধতা দেওয়া হয়েছিল 1977-এ। এটা ইতিপূর্বেও আমি অনেকবার মেনশন করেছি, কিন্তু তারা তাদের প্রণীত আইনই তারা এখন আপনার লঙ্ঘন করেই যাচ্ছে। এরশাদ সাহেব উনিও একই সামরিক আইনের বৈধতা চেয়েছেন। আপসহীন নেত্রী খালেদা জিয়া 1991 তিনিও সংবিধান সংস্কারের জন্যই গণভোট দিয়েছিলেন, কিন্তু এখন তারা নানা রকম ছলচাতুরি এবং মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, যিনি এই নাটের গুরু, ওনার কথায় পুরো বিএনপি চরম ভোগান্তির মধ্যে পড়তে যাচ্ছে, এটা আমরা বুঝতে পেরেছি অলরেডি। এবং তিনি প্রধানমন্ত্রীর পক্ষে বক্তব্য রাখেন সংসদে 45 মিনিট, যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেখেছি আমরা। এবং আর প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে শুধু টেবিল চাপড়ানো। তো এটা তো একটা শেম ফর দ্য নেশন। এটা শুধু একটা দলের জন্য শেম না, এটা আমাদের জাতির জন্য শেম। এবং পৃথিবীর ইতিহাসে আপনি দেখে থাকবেন যে এই পর্যন্ত যতগুলো গণভোট হয়েছে, কোথাও গণভোটের রায়কে অমান্য করা হয় নাই। তারা কনস্টিটিউশনকে ব্রিচ করছে, তারা জনমানুষের অভিপ্রায়কে অবমূল্যায়ন করছে, এবং তারা এত কিছু করার পরেও এখন যদি আবার গণভোটের ফলাফলকে বাস্তবায়ন না করে, এটা হবে শুধু বাংলাদেশের ইতিহাসে কলঙ্ক না, পুরো পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন কুখ্যাত ইতিহাস রচিত হবে, আর যেটার আমরা হতে দেব না ইনশাল্লাহ। আমরা চাই তারা এখনও গণভোটের রায়কে মেনে নিবে, মানুষের অভিপ্রায়কে মূল্যায়ন করে। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।